বসলাম এখানটা, মুখের মধ্যে প্রচণ্ড রোদ্দুর করছে। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আজকের দিনটা মানে প্রতি বছর যখন আজকের দিনটা আসে, দিনটা মোটেও আমার ভালো যায় না। মানে আগের দিন থেকেই শুরু হয়ে যায়, কিছু করার নেই। আর এই প্ল্যাটফর্মে যেহেতু কাজ করি, মুখে হাসিটা রাখতেই হবে। যখন কেউ এসে আমার ভিডিওটা তার কারোর সামনে এসে পড়বে, যখন মুখটা অন্ধকার থাকবে বা মুখে কোনো হাসি খুশি থাকবে না, মুখটা কালো দেখবে, কেউ নিশ্চয়ই আমার ভিডিওটা দেখার আগ্রহ প্রকাশ করবে না। তো অনেক কষ্ট হলেও মুখে হাসি রেখে কথা বলতে হয়। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, আর আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি ভাবছি যে ব্লগ তো একটা দিতে হবে, কিন্তু কিভাবে দেব, কি শুরু করব, কি বলবো, বলার উপায় নেই। আজ থেকে 3 দিন 4 দিন মানে আমার এত খারাপ যাবে, কি বলবো। কালকে রাতেও আমি অনেক উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি। চাটা খেয়ে নিই, পরে বলছি ঘটনাটা। এসেছে আজকে একটু দেরি করেই আমাদের চা খাওয়া চলছে, তাই না বাবা? ঘর মুছে দিয়েছি, ফ্যানটা চালিয়ে দিয়েছিস বন্ধ দিয়ে। বনুটা এখনো ওঠেনি, মেয়ে এখনো ওঠেনি, মেয়ে ঘুমোচ্ছে। কি রে মিঠি, খাবি না? বাবা জেঠু কি কাদায় ফুল পাচ্ছে, উল্টো দিকে বাড়ি মারে। কতগুলো ওই দিকটায় রয়েছে, ওই ডালটার মধ্যে কটা, আর 3-4টে পারলেই হবে, আর লাগবে না। আজকে একটু কম আছে, কি বাটি নেবে ফুল কুড়ানোর জন্য? যাই বাবা, আমি স্নান করেছি, এখনো হাতে পায়ে কিছু মাখিনি। কেমন লাগছে আমার। এই যে আমাদের পরোটা চলে এসেছে, আসো। হ্যাঁ ধরেছো ধরেছো, চলো খেয়ে নাও, খেয়ে নাও। তো বন্ধুরা, সবজি কাটতে বসলাম, আর তখন যেটা বলছিলাম বলতে বলতে রয়ে গেল। মানে 2013 সালে ঠিক আজকের দিনেই বিকেলবেলায় আমার বোন এসেছে আমাদের বাড়িতে। এবার বোন এসেছে, আমরা চা করেছি, চা। তো বোন আসলো বিকেলবেলায়, আমরা চা করেছি, একসাথে বসে খাচ্ছি। তো বোন বললাম বেশিক্ষণ থাকবো না, চলে যাব বাড়িতে, সন্ধ্যা হয়ে গেলে পরে মা আবার বকবে। তো প্রায় সেদিনকে একটু সন্ধ্যেই হয়ে গেছিলো। তো তাড়াহুড়ো করছে, চা করেছি, আরও কী কী যেন করেছি চায়ের সাথে খাওয়ার জন্য, খাচ্ছি বসে। এবার ওর জামাইবাবু বাড়িতে ছিল না তখন, আমার বোন, আমি আর আমার ছেলে তো তখন ছোটোই। তখন আমার ছেলে মনে হয় 3-4 বছর বয়স হবে। তা এবার একটা হঠাৎ করে ফোন আসলো বোনের ফোনে, ফোন এসছে। ফোন এসে বলছে যে এরকম, আমার ভাইয়ের নাম ছিল হচ্ছে চন্দন। আমার বাপের বাড়ি মানে টাইটেলটা অত জানে না, কিন্তু নামটা জানে চন্দন, বা হয়তো টাইটেলটা জানতেও পারে। তা বলছে যে আপনারা কি চন্দনের বাড়ির থেকে বলছেন? তো বোন বলছে হ্যাঁ। ওর কাছে যেহেতু ফোন, বলছে ওর এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ বলছে আমরা থানা থেকে, ওর ফোনটা পেয়েছি, সেরকম আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। তো আমার ভাই কাজ করতে হচ্ছে আসামে কাজ করতে হচ্ছে, ওই যে বড় বড় বিল্ডিং যেগুলো হয়, ফ্ল্যাট যেগুলো হয়, হ্যাঁ, ওই সবের ইয়েতে কিছু একটা কাজ করতো। মানে ওই সেন্টারিংয়ের কাজ বলতে আমার ভাই নিজে করতো না, ও দেখাশোনা করতো আর কি, লোক লাগিয়ে ও কাজটা করাতো। তো এবার এরকম তো হলো। এবার যেই না শুনেছি আমরা দুজনে এরকম হাত পা থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। কী হয়েছে, কী বৃত্তান্ত, এতটা খবর আমরা জানি না। তারপর ও চলে গেল বাড়িতে, আমি তো এদিকে ছেলেটাকে নিয়ে রয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, যেতে পারছি না। হ্যাঁ, বারবার ফোন করছি, চারিদিকে খোঁজ খবর করে জানা গেল মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো কতটা হয়েছে, সেইটা কি হয়েছে সেটা আমরা ঠিক জানি না। তো যার সঙ্গে কাজ করতো সেখানে আবার গিয়ে বললো। তো তারপরে তো সবার কাছে ফোন করে জানা হলো, মানে যেখানে কাজ করতো সেইখানে মানে আমার ভাইয়ের সঙ্গে থাকতো হচ্ছে, মানে যার আন্ডারে কাজ করতো তার ভাইও থাকতো। তার নাম হচ্ছে একজনের নাম ছিল, যার আন্ডারে কাজ করতো তার নাম হচ্ছে গোবিন্দ বিশ্বাস, আর ওর ভাইটার নাম হচ্ছে, এমনি ডাক নাম আছে একটা, ভালো নামটা ভুলে যাচ্ছি, উত্তম বলে ডাকতো সবাই।
তো ওই ছেলেটার কাছে ফোন করা, ওর বাবা এসে ফোন করলো, ফোন করে জানতে পারলো এরকম মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, ওখান থেকে ওরা পুলিশই হসপিটালে ভর্তি করেছে, কিন্তু যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে 1 ঘন্টা মতন পড়েছিল রাস্তাতে। তারপরে তো পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ এসে ধরেছে বাইকে অ্যাক্সিডেন্ট করেছে। বাইকে ছিল 3 জন, বাইকে 3 জন ছিল। তো আমার ভাই গাড়িটা চালাচ্ছিল, আর পেছন থেকে একটা লরিতে ধাক্কা মেরেছে। সেই ধাক্কা খেয়ে সামনে আর একটা লরির সাথে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে ছিটকেছে। মানে সবসময় তো ব্যস্ত রাস্তা, আসামের রাস্তা, পাহাড়ি রাস্তা। পেছন থেকে একটা লরিতে ধাক্কা মেরেছে, সেই ধাক্কা খেয়ে সামনে একটা লরিতে ধাক্কা দিয়েছে, দিয়ে সেই ছিটকে পড়েছে একদম ধারে, মানে রাস্তার ধারে যে রেলিংগুলো থাকে লোহার, সেই রেলিংয়ের মধ্যে গিয়ে পড়ে মাথাটা ওই বড় বড় এরকম মোটা যে লোহার যে ইয়েগুলো থাকে, ব্যারিকেড মতন করা থাকে রাস্তার ধারে, তার ফাঁকে মাথাটা গিয়ে আটকে গিয়েছিল। যাওয়ার পরে মাথাটা পুরো থেতলে গিয়েছিল, মাথা পুরো থেতলে গিয়েছিল, দাগ টাগ দিয়ে মানে একাকার অবস্থা। আর ওর সঙ্গে যেই ছেলেটা ছিল, পেছনে একটা ছেলে ছিল, তার মানে হাত ভেঙেছে, পা ভেঙেছে। আর একটা যে ছেলে ছিল তার সামনে 2টো দাঁত ভেঙে গেছে। তাদের কিছু হয়নি, কিন্তু গেছে আমার ভাইটাই। তা 3 দিন কোমায় ছিল, কোমায় থাকার পরে আর রাখা গেল না। ওর সঙ্গে সঙ্গে ব্রেন ডেথ হয়ে গেছিলো ওখানে, ঘিলু বেরিয়ে ছড়িয়ে গেছিলো রাস্তায়। আর বাঁচে না। আমাদের তো যা সর্বনাশ হয়েছে, এর ক্ষতিপূরণ আর জীবনে কোনোদিন করা যাবে না। আমার মা তো নার্ভের পেশেন্ট হয়ে গেছে, একা একা বকবক করে, যা পারে তাই করে। বাবাও সেই রকম। পরিস্থিতি খুবই খারাপ। যতটুকু বলা সম্ভব বললাম, এর থেকে আর বেশি কিছু আমি বলতে পারছি না। বলার ছিলই অনেক কিছু, কিন্তু আর বলার মতন কিছু নেই। তা প্রত্যেক বছর এই দিনটা যখন আসে না, মনে যেন একটা অভিশপ্ত দিন। কী করে যে মানে ওকে এতগুলো বছর দেখি না, 2013 সালে হয়েছিল, এখন 2024 সাল। যখন এই ঘটনাটা ঘটেছিল তখন ভাবতাম যে ওকে না দেখে এত বছর থাকবো কী করে, আমার জীবনের বাকি কটা দিন আমি বাঁচবো কী করে ওকে না দেখে। আর ও তো আমার ভাই ছিল না, আমার সন্তানই ছিল। মানে আমার ছেলেকে যে মানে কত দিন হয়েছে ওকে আমি ভাই বলে ডাকতাম, এ ভাই, এ ভাই এটা কর, এটা এনে দে, ওটা কর আমার ছেলেকে। আর ওর বাবা খালি বলতো, খালি তোমার মুখটা ঠিক করো, কি বলছো, কি ডাকছো দেখো। মানে উঠতে বসতে শুতে সব সময় মাথার মধ্যে ওই ভাই 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 চলতো। মানে ওই জন্য ভুল করে কাউকে ডাকতে গেলে না মুখ থেকে ভাই বেরিয়ে আসতো। মানে কি কষ্ট করে যে কয়েকটা বছর পার করেছি আমি, মানে আমার 2-3 বছর আমার খুবই কষ্টে গেছে। 2-3 বছর মানে আমি একটা ঘোরের মধ্যে ছিলাম এরকম। সেই দিনগুলো পার করে এই সময়টা যে আসবে, এখন এই যে চলছে যেইভাবে, এরকমও দিন আসবে আমি ভাবতে পারি না। তখন আমি নিজে বাঁচবো কী করে? আমার মনে হতো আমি নিজেই মরে যাই, মরে গেলে মনে হয় ভাইয়ের সাথে দেখা হবে। তো বন্ধুরা, আজকে রান্না হবে নিরামিষ ফুলকপির তরকারি, আর ওখানে ডিমের কষা করব, ডিম সেদ্ধ বসিয়েছি। এখানে তো ফুলকপিগুলো ভেজে নিয়েছি, আর থোর ভাজা হয়ে গেছে এই যে। আর মশলা বাটবো, মশলা বলতে আদা বাটবো, ধনে গুঁড়ো জিরেই দিয়ে দেবো আজকে। আর না, ভুসো চিংড়ির বড়া করবো। আমি চিংড়ি মাছটা বাছিও নি, পরিষ্কার করিনি। তরকারিটা ফুটতে দিয়ে মশলা দেবো, দিয়ে ফুটতে দিয়ে আমি যাবো চিংড়ি মাছ পরিষ্কার করতে। রান্না করতে করতে মাঝখানে বন্ধ রেখে মেয়েকে আবার স্নান করিয়ে আসলাম। ফুলকপিটাও হয়ে গেছে, আর এখানে সব কেটে গুছিয়ে নিয়েছি চিংড়ি মাছের বড়ার জন্য। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতার কুচি, এখানে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। তো এখান থেকে একটু ডিমের কারি করব, তার মধ্যে অর্ধেক মশলা চলে যাবে। আর এখানে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি, চাল বেটে রেখেছি। আগে ডিমটা রান্না করে নিই। 3টে ডিম রান্না করব, মেয়ের জন্য একটা সেদ্ধ রেখে দিয়েছি। মেয়ের তো আজকে সব কিছু পছন্দের, ডিম সেদ্ধ, চিংড়ি মাছের বড়া, আবার ফুলকপি হয়েছে।
খেতে বসে পড়েছি, মিটিকে খাইয়ে দিলাম, দিয়ে চলে আসলাম খেতে। আর অনেক দেরি হয়ে গেছে, খেয়ে উঠে এখন ভিডিও এডিট করব, করে তারপর ছাড়বো। ফোনটাও আবার চার্জে দিতে হবে, চার্জ কম। কি কে এসেছে? তুমি তাহলে মেজদা বললে কেন? কার মেজদা ওটা? কার? হ্যাঁ, এটা আমার মেজদা হয়, তো বাবার মেজদা হয়। তোমার কে হয়? আচ্ছা ঠিক আছে, তাই হলো। আর জেঠু কি পরে এসেছে? কি পরেছে ওটা? নিচে কি পরেছে? এ কপাল, তাহলে কি হবে এখন? তো এটা কৃষ্ণ হয়? তো বন্ধুরা, আমি তো রুটি করছিলাম, প্রথমে ভিডিওটা আমি করতে পারিনি। মানে এমন এমন কথা বলে, মানুষের মন খারাপ থাকলেও হাসতে হাসতে পাগল হয়ে যাবে। ঢুকছে যখন, প্রথমেই ঢুকেছে, বলছে জেঠু তুমি এটা কি পরে এসছো? গামছা পরে এসছো? ইয়ে বাবা, যাও তুমি বাড়ি যাও। তাও তুমিও না, তুই এটা কি পরে এসছিস? গামছা, যা বাড়ি যা, প্যান্ট পরে আয়। তারা করেছে। আর আমি তো রুটি করছি, ওর বাবা বেরোবে রাত্রিবেলায়, আমি আর এসে মানে ভিডিও করতে পারছি না। টুপি পর মাথায়। আর কি করে বিছানা বিছানা, বাপরে বাপ।